আগামীতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকবেন না, তো তিনি বা তার প্রতিষ্ঠানগুলা এখন যতটা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে, নিরাপত্তা পাচ্ছে বা হেলোর আগে দৌড় দিচ্ছে, তখন তো এগুলো থাকবে না। এই প্রতিষ্ঠানগুলোর পরিণতি কি হবে? তবে আমি বরাবরের মতোই বলি, দেখেন, একজন ব্যক্তির সাথে রাগ থাকতে পারে কিন্তু তার প্রতিষ্ঠানের সাথে না। এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এমপির সাথে ওই দেশের মানুষের রাগ ছিল, কিন্তু তাদের যে সকল প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেইটারও আমি তীব্র নিন্দা জানিয়েছি। কেন? কারণ এই প্রতিষ্ঠানগুলোতে সাধারণ মানুষ কাজ করে, কিছু রিজিক তাদের জন্য প্রতিষ্ঠান থেকে আসে। ব্যক্তি অপরাধ করছে, প্রতিষ্ঠান না। তবে হ্যাঁ, কোন প্রতিষ্ঠানের নাম দিয়ে যদি রাষ্ট্রকে লুট করা হয়, সেই প্রতিষ্ঠানকে জব্দ করা সরকারের কাজ, তবে বন্ধ করা যাবে না যেন মানুষ কর্মহারা না হয়ে পড়ে। ডক্টর ইউনূসের সাথে আওয়ামী লীগের প্রচুর রাগ আছে, রাগের শেষ নাই। গতকালকেও দিল্লিতে দেওয়া শেখ হাসিনার যে অডিও কনফারেন্স, সেইখানেও ডক্টর ইউনূসের প্রতি তার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এর মাঝখানে গেল 17 মাসে, জাস্ট লাস্ট কয়েক মাসে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামীণ ব্যাংকের যে শাখাগুলো আছে, বেশ কয়েকটাতে অগ্নিকাণ্ডের ঘটনা আপনার বা অনেক কিছু কিন্তু ঘটেছে। এমনকি প্রকাশ্যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আপনার সাইটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন লীগের শাখারা কিন্তু বারবার বলছে যে গ্রামীণ ব্যাংকে তারা একদিন তাদের অফিস বানাবে। কেন? এই ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে 32 ভাঙ্গা হয়েছে। এখন উনি কি নেতৃত্ব দিচ্ছেন? না, উনি সরকারে ছিলেন, ব্যবস্থা নেন নাই। তো সেনাবাহিনী থেকে পাঠাইছেন। এখন আওয়ামী লীগ মনে করতেছে এটা নামমাত্র পাঠাইছে। সরকার যদি চাইতো তাহলে 32কে কেউ টাচ করতে পারতো না। এটা আওয়ামী লীগের মনে মনে একটা ক্ষোভের জায়গা 32 থেকে। এখন দেখেন, আর কয়েকদিন, অল্প কয়েকদিন ক্ষমতায় আছে ডক্টর ইউনূস। যাবার আগ মুহূর্তে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে কে বা কারা, অর্থাৎ একদল দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এতে কার্যালয়ের ভেতর থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি কখন লাগাইছে দেখেন, যখন জুমার নামাজের টাইম চলছে। কি বড় শয়তান যারা এই ঘটনা ঘটাইছে! বাবা, নামাজের টাইম তো এখন, জুমার নামাজের টাইম, সব দিক খালি থাকে, মানুষ মসজিদে যায়, পুরুষ থাকে না। তো জুমার নামাজের সময় গৌরীপুর উপজেলার ডৌহাখোলা ইউনিয়নে অবস্থিত যে গ্রামীণ ব্যাংক, এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রাহিমা বলছেন যে ব্যাংক কার্যালয়ের পাশেই তার বসতবাড়ি। হঠাৎ তিনি কার্যালয়ের জানালা ভাঙা অবস্থায় ভেতরে আগুন জ্বলতে দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল আসে এবং সেখানে পরিদর্শন করে। এখন কে বা কারা, এটা নিয়ে তদন্ত ছাড়া কোনো কিছু বলার সুযোগ নেই। পুলিশ বলছে বিষয়টা আমলে নিয়েছে। এখন এই গ্রামীণ ব্যাংকই ডক্টর ইউনূসের মালিকানায় আছে। হয়তোবা চাকরি করে কারা? সাধারণ মানুষ, আমার আপনার পরিবার। গ্রামীণ ব্যাংকে যদি আপনি জ্বালাই দেন, পোড়াই দেন, ভাই আপনার লাভটা কি হবে? মনের রাগ মিটবেই তো। আপনি যদি ডক্টর ইউনূসের সরাসরি কোনো একটা বকাও দিতে পারেন, তখন আপনার এক ধরনের, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো, এগুলা রাষ্ট্রের সম্পত্তি, এটা আপনাকে বুঝতে হবে। তবে আওয়ামী লীগ চিন্তা করে আমরা কেন বুঝবো? ডক্টর ইউনূস তো এত শিক্ষিত মানুষ, উনি কেন বুঝলো না? উনি কেন আওয়ামী লীগকে রক্ষা করলো না? এখন দেখেন, এই যে পাল্টাপাল্টি খেলায় কার কি লাভ হচ্ছে আমি আসলে বুঝি না। এই প্রতিহিংসাগুলা কেন আসলে শেষ হচ্ছে না? তো এখনই যদি এই অবস্থা হয়, বিএনপি ক্ষমতায় আসলে অথবা যারাই ক্ষমতায় আসুক, তারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকে এই পরিমাণ প্রটোকল দিবেন? অথবা প্রশাসন কি এত তড়িৎ গতিতে, বিদ্যুৎ গতিতে সাপোর্ট দিবে? এই দেশে তো আমরা পড়ছি যে কি ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। আর যে কোনো অপরাধ, ক্রাইম সিনে পুলিশ সবসময় দেরিতে পৌঁছায়। আর চিন্তা করেন, ভবিষ্যতে কখন যদি আওয়ামী লীগ আসে, তাহলে এই গ্রামীণ ব্যাংকে নিয়ে তাদের যে ওয়াদা, আওয়ামী লীগের যতটুকু রগে রগে চিনি বা বুঝি, তারা অনেক কিছু ঘটাবে। তখন ডক্টর ইউনূস কি করবেন? আর এগুলাতে রাষ্ট্রের কি লাভ হবে? এখন আমি যখন এই ভিডিও বলি, কমেন্টে হয়তো অনেকে লেখাও শুরু করছেন, ভাই আওয়ামী লীগের প্রতিষ্ঠানগুলো যখন পুরাইছে তখন তো আপনারা ভূমিকা নেন না। ভাই বলছি ভাই, যে একজন ব্যক্তি দুর্নীতি করে বাংলাদেশে যদি কোনো একটা প্রতিষ্ঠান করছে, তার প্রতিষ্ঠানটা হাত দিয়েন না। মালিকানা নিতে পারেন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারেন, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরি করে খুবই নিডি পিপল, রাষ্ট্রের মানুষ। এমনকি প্রতিষ্ঠান থেকে যে আউটপুট হচ্ছে, এটা রাষ্ট্রের মধ্যে থাকতেছে, রাজস্ব হচ্ছে, কর্মসংস্থান বাড়তেছে। সো ব্যক্তির সাথে রাগ থাকতে পারে, গুসা থাকতে পারে, প্রতিষ্ঠানের সাথে না। তো এখন আমরা কি বলবো? না পারছি আওয়ামী লীগের প্রতিষ্ঠানগুলারে আমাদের বক্তব্যের মাধ্যমে বাঁচাইতে, মবই তৈরি হয়েছে,
হয়তো ভবিষ্যতে এরকম দৃষ্টান্ত খারাপ কিছু আবার আওয়ামী লীগের সময় আমরা দেখতে পারি, তবে এটা উচিত না। আবারও বলি, উচিত না কারো বাড়ি ঘরে আগুন দেওয়া, কারো প্রতিষ্ঠানে আগুন দেওয়া। যেই খেলা আপনি শুরু করবেন এটা আপনাকে ভোগ করতে হবে। তখনও হয়তো রাষ্ট্রের পক্ষ থেকে বলা হবে আমরা চেষ্টা করতেছিলাম, একদল মববাজ আইসা গ্রামীণ ব্যাংকে এই ঘটনা ঘটাইছে। বাট আমার মনে হয় যারাই রাজনীতিতে আসেন, রাজনৈতিক শত্রুতাটা এমন পর্যায়ে চলে গেছে যে পারলে ছিঁড়া টুকরা টুকরা করে ফেলি আমরা, মানে ভিতরের হিংসাটা মনে এই লেভেলে চলে আসছে। আপনাদের একদম অনেকের জীবনে খেয়াল শেষ থাকার করে কথা, ফেলি। এই শেখ হাসিনা প্রতিহিংসা সরকারের যখন পতন হলো ঠিক এর আগ মুহূর্তে তিনি চীন সফরে গিয়েছিলেন। তো সেখান থেকে বাংলাদেশে এসে একটা সংবাদ সম্মেলন ছিল। ওই সংবাদ সম্মেলনেই যে আপনার কথাটা আসছিল যে আপনার কি বলা হয় যে মুক্তিযোদ্ধার নাতিপতিরা পাবে না তো রাজাকারের নাতিপতিরা পাবে কিনা। চীন সফর শেষে অনেকটা মেজাজ খারাপ ছিল শেখ হাসিনার। আসলে কেন? শেখ হাসিনার সরকার যেটা ছিল, চীনের সাথে ব্যাপক ঘনিষ্ঠতা ছিল, ভারতের সাথে তো ছিলই, অপরদিকে যুক্তরাষ্ট্রের সাথেও ঘনিষ্ঠতা মোটামুটি ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে যখন চীন এবং যুক্তরাষ্ট্র এই দুই পরাশক্তিকে তিনি ব্যালেন্স করতে ব্যর্থ হলেন, চীনের দিকে একটু বেশি ঝুঁকে গেলেন, তখন যুক্তরাষ্ট্র এটাকে পজিটিভলি নেয়নি, ডিপ স্টেট ভূমিকা পালন করেছে। তবে আগামীতে যারা সরকারে বসতে যাচ্ছেন তাদের পায়েও শেকল পড়াবে আমেরিকা। সিদ্ধান্তের বাহিরে চলতে গেলে দেওয়া হবে হুমকি ধামকি। এর ফলে হতে পারে সরকার পতন। কারণ বাংলাদেশের সাথে চীনের যে লাস্ট কয়েক বছরের সম্পর্ক, বিনিয়োগ, এখানে উন্নয়ন সহযোগী হিসাবে বা ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে অনেক কিছুতে তারা কিন্তু আপনার ভূমিকা রেখেছে, আর এটাকে পজিটিভ দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত যে রাষ্ট্রদূত আছেন ব্রেন্ট টি ক্রিস্টিয়ানসন, ক্ষমতায় আসার আগেই ক্ষমতাসীন সরকারদেরকে, অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে জামাতের দিকে বন্ধুত্বের হাত বাড়ানো, বিএনপির সাথে কমিউনিকেশন, সবকিছুতে নিজেদের আধিপত্যের একটা বার্তা দিচ্ছে। তোমরা যদি শেখ হাসিনা সরকারের মতন চীনের দিকে ঝুঁকো তাহলে যুক্তরাষ্ট্র প্রথমে বুঝাবে, এরপর এটা নিয়ে অ্যাকশনে যাবে। আসুন দেখি কেন হঠাৎ করে এই কথা। সাম্প্রতিক সময়ে চীনের সামগ্রিক প্রভাব দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টিয়ানসন। তিনি বলছেন যে আপনার অংশীদার দেশগুলোর সামরিক সক্ষমতার চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের হাতে বিভিন্ন বিকল্প রয়েছে। তার বক্তব্য হচ্ছে, আমার শুনানিতে যেমনটি বলেছি, দক্ষিণ এশিয়ার চীনের প্রস্তাব নিয়ে আমি উদ্বিগ্ন, আর এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার খুব স্পষ্ট অবস্থান নিয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে অন্তর্বর্তী সরকার হোক বা নবনির্বাচিত সরকার এবং সরকারের বন্ধুদের সাথে আমি যোগাযোগ রাখব, এবং বাংলাদেশ সরকার যদি কোনো ক্ষেত্রে চীনের সঙ্গে এগোনোর সিদ্ধান্ত নেয় তাহলে সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট ঝুঁকিগুলি স্পষ্টভাবে তুলে ধরব। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে আপনার সামরিক পর্যায়ে সহযোগিতা শক্তিশালী করা এবং তা ধারাবাহিকভাবে বৃদ্ধি হচ্ছে, আরো বৃদ্ধির চেষ্টা চলবে। নৌবাহিনীর সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা, সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন কার্যক্রম, বিমান বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ এবং মহড়ার মাধ্যমে অপারেশনাল এবং জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে ইতিমধ্যেই কাজ করছে আপনার যুক্তরাষ্ট্র। তো তিনি মনে করছেন, তার বক্তব্য যে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা সম্প্রসারণ, মানে অনেক বিষয়ে যে যুক্তরাষ্ট্র কোথায় কি করছে। সাম্প্রতিক সময়ে আরেকটা চুক্তি হয়েছে, সেটা হচ্ছে যে আপনার যুক্তরাষ্ট্রের সরকার, আমি যদি দেখি আপনার গতকালকে আমি নিউজটা দেখলাম যে সামরিক বাহিনীর যে চিকিৎসার বিষয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাথে এই নিয়ে একটা চুক্তি হচ্ছে যে আমাদের যারা আর্মি অফিসাররা আছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আহত হন বা ট্রিটমেন্ট ইস্যুতে নতুন একটা চুক্তি। অর্থাৎ নতুন এই রাষ্ট্রদূত তিনি বলতেছেন, তোমাদের যা লাগে আমাদের কাছ থেকে নাও, কম বেশি আমাদের কাছ থেকে নাও, অস্ত্র কিনো, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে। যেমন শেখ হাসিনার সরকার শেষের দিকে কিন্তু কোনো খুব বেশি অস্ত্র কিনে নাই, তো এই সরকার বর্তমানে চীন থেকে যুদ্ধ বিমান কিনছে, এটা নিয়ে আমেরিকান একটা নাকশ আছে। ওইটার জন্য খুশি করার জন্য সরকার আবার বোয়িং যে উড়োজাহাজ আছে সেইটা আমেরিকা থেকে কিনছে, যুক্তরাষ্ট্রের কোম্পানি থেকে, মানে ব্যালেন্স করার চেষ্টা করছে। তবে আগামী দিনে যারা সরকার হবেন, বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন প্রকল্প হাতে নেবেন, বিলিয়নস অফ ডলার এখানে ইস্যু থাকবে। তো সকল কিছুতে আগামী সরকারকে বার্তা দিচ্ছে যে তোমরা যদি চীনের দিকে বেশি ঝুঁকো
আমরা প্রথমে মানে ঝামেলাগুলো দেখাবো। দেখো চীনের দিকের সাথে গেলে এটা আমরা আমাদের ঝামেলা বুঝি না, তোরা কার ঝামেলা দেখাবি? ঝামেলা আমেরিকার স্বার্থটা দেখাবে যে আমাদের স্বার্থের বিপরীতে যাচ্ছে। আর যদি না যায়, আর যদি কথা না শোনো, তাহলে কিন্তু টেকনিক্যালি স্যাংশন দেওয়া হবে। তারপর ডিপ স্টেট এখানে ভূমিকা রাখবে। তারপরে সিস্টেমে বাংলাদেশের ক্ষমতা সরকার থেকে ফালানো, এগুলো আমেরিকার বাম হাতের খেলা। অর্থাৎ আমেরিকার সাহায্য সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রগুলোর পায়ে এক ধরনের অদৃশ্য শিকল দিয়ে রাখে। দেখেন খোদ ইউরোপীয় ইউনিয়নরাই এরা এখন ছাড়তেছে না। আর ভবিষ্যতে বাংলাদেশের কি হবে? অর্থাৎ নবনির্বাচিত সরকারের জন্য একটা অদৃশ্য চাপ এখন থেকে তারা তাদের আলাপ আলোচনার